আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে? এখন আলহামদুলিল্লাহ পড়বেন না, পড়বেন কি হুজুরের ওয়াজের সময়? বলেন আলহামদুলিল্লাহ। একটা বিরাট সুখবর আজকে বাংলাদেশীদের জন্য আসছে বন্ধুরা। অন্তর্বর্তী সরকার নতুন একটা অধ্যাদেশ জারি করছে, সবগুলো বাদ দিয়ে দিয়েছে সরকার। বাদ দেওয়া সরকার শুধু দুইটা ব্যাপারে। ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে। বিজয় ছিনিয়ে নারিয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না, যাবে না। নিরীহ মানুষ হত্যা, ছাত্র নির্যাতন ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন পর্যায় থেকে দাবি উঠছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এরই প্রেক্ষিতে কিন্তু আজকে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বেলা 11টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের এই আয়োজনে পদবি থেকে পদ থেকে সে নিজে ইস্তফা দিয়েছেন লিখিতভাবে। ভারতীয় সেনাবাহিনীর 50 জন সদস্য, কতজন? 50 জন সদস্য নিহত হয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুরো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, ব্ল্যাকআউট করা হয়েছে। ঘটনা করতে শুরু করেছে। বাংলাদেশের পুলিশ প্রস্তুত, বিজিবি প্রস্তুত, সরকার প্রস্তুত, জনগণ প্রস্তুত। আমরা এখন ডক্টর ইউনূস আছেন। একটার পর একটা ভারতীয় সেনা ক্যাম্প পুড়িয়ে দিচ্ছে পাকিস্তান। ড্রোন ঢুকে পড়েছে, শত শত ড্রোন ঢুকে পড়েছে ভারতের ভেতরে। টার্গেট ভারতের মিলিটারি স্টেশনগুলো, কোনো সিভিলিয়ানকে টার্গেট করছে না পাকিস্তান, শুধু মিলিটারিদের যে স্টেশনগুলো। তারা 50 জন, কমপক্ষে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছেন আপনার অন লাইন অফ কন্ট্রোল। 50 জন। আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতা গিয়েছে, আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে। আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন? জনগণের সাথে এই সকল প্রতারণা, এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধুমাত্র কোনো একটি দল বা কোনো ছাত্র জনতার কোনো অংশের নয়, এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি। এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয়, তারা বাংলাদেশ। এখানে যারা এসছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, আওয়ামী লীগের পতন শুধু হয় নাই, আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে। সেই পালানোর ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা একটা অংশ সহযোগিতা করছে। আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। আপনাদের মনে থাকা উচিত, জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে উপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে। বিজয় ছিনিয়ে নারিয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না, যাবে না। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমি খুব বিস্মিত হই, আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা। আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যমুনার জায়গাটি যেমন স্পর্শকাতর, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তারা স্বাভাবিক জীবন? প্রত্যেকটি মানুষ স্পর্শকাতর। মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয়। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই। এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোনো একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে ফেলা। আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, এটা জনগণের দাবি। জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতা দাবি তুলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে দুপুর পার করতে চাই না, তার আগে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে ডেকে
অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা, আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের শহীদ পরিবার, আমাদের আহত বঙ্গুত্তরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই, তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে। কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব। সেই জন্য আমরা দাবি জানাতে চাই, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা কাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না। নতুন আর কোনো প্রহসন করার প্রয়োজন নাই। প্রহসনের জন্য 8 মাস সময় এনাফ ইজ এনাফ। পরিষ্কার বলে যাই, আমরা ছাত্র জনতা যেখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের 1 নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না। আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে, আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে, আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে। আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন? জনগণের সাথে এই সকল প্রতারণা, এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের? আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন। আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন। আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশদাতাকে, আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে, আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীদেরকে। কি সব কথা বলে, কি আজগুবি মন্তব্য করছেন আপনারা। একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে, এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি। আহাম্মক মনে করেছেন আমাদেরকে? বাংলাদেশের মানুষ কি কিছুই বোঝে না? গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে? এটা কোনো সাধারণ নাগরিক নয়, এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন। বাংলাদেশের সর্বোচ্চ এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যেই ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ, একজন যিনি খুনের আসামি, তিনি পালিয়ে গিয়েছেন। আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে, কিভাবে পালিয়ে গিয়েছে, এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আপনি কাকে আইনের আওতায় আনবেন? ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার। জনগণ 2000 মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে। এখন পর্যন্ত 50,000-এর অধিক মানুষ আহত, যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে, তদন্ত করে আইনের আওতায় আনা হবে। কাকে আনবেন? কোন অফিসারকে আনবেন? সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল? আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন, 2-1জনকে অভিযান করে তারপরে গ্রেফতার করবেন, তাতেই হয়ে গেল? আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে হয়েছে, জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে, চরমনের পীরের উপরে হয়েছে, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে। সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল? সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের প্রধান উপদেষ্টা, তিনি পর্যন্ত ওই নিচতলা থেকে 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত বিচারের জন্য হেঁটে হেঁটে উঠতে হতো, তারপরে লোহার খেঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে। এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি? শিক্ষা এজন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না। শিক্ষা এজন্যই হয় না আপনি রক্ত দেন নাই, আপনার আত্মীয় রক্ত দেয় নাই। শিক্ষা এজন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত 16 বছরে কোনো আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার ছিলেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন? আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ, বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে। একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে, আপনারা খবরও রাখেন না, আপনি জানেনও না, জানবেন কি? আপনারাই তো এটা করে দিয়েছেন। আপনার অনুমতি ছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া, আইন উপদেষ্টার অনুমতি ছাড়া, একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন? একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত, বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে। তো যেই লোকটি সিকিউরিটির মধ্যে 24 ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না, তাদেরকে বিচারের আওতায় আনবেন। এই সকল তামাশা বন্ধ করা উচিত, এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত। জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল, পরিস্থিতি একটু সুষ্ঠু ধারায় যাওয়া ধরছিল, সেটার মধ্যে আবার কার কোন কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার দেশ ত্যাগ করালেন।
এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে, কাউকে দেশ ত্যাগ করানো হচ্ছে, কাউকে আরামায়েশে এখনো থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে, অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল। এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই সময়ের যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই। কিছু মানুষকে নামকা অস্তে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অনেকে আছে বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, অনেকে আছে আওয়ামী লীগ করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পররাষ্ট্র মন্ত্রীদের মতো, শেখ হাসিনার মতো হয়তো নেই। তাদেরকে ঢুকিয়েছে কেন জানেন? শুধু আই ওয়াশ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য মূলত তাদেরকে ঢুকিয়েছে। তাদেরকে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে, আর অপরাধীগুলোকে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে। পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুরো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, ব্ল্যাকআউট করা হয়েছে। পাকিস্তানের আক্রমণ ঠেকানোর জন্য ভারত সম্ভাব্য সবকিছু করেছে, কিন্তু তারপরও হামলা ঠেকানো সম্ভব হয়নি। রীতিমতো কেঁপে উঠেছে, মানে একের পর এক বিস্ফোরণের শব্দে। ভারত যেমন পাকিস্তানে একেবারে মধ্যরাতে রাত 1টার পর হামলা করেছে, পাকিস্তান কিন্তু ভারতের এই হামলাটা বলতে গেলে 10টা 11টা ঠিক এই সময়, অর্থাৎ ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে এটা বলা যাবে না। এখানে ভারত বলছে যে জম্মুর প্রায় 15টা শহরে হামলা করেছে একযোগে, এবং সাইরেন বেজে উঠেছে। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারতের সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানের হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে, তবে কতখানি সক্রিয় করা হয়েছে, কতখানি প্রতিহত করা হয়েছে পরিষ্কার না। কিন্তু মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় পুরো বলতে গেলে জম্মু কাশ্মীর ওই অঞ্চল কেঁপে উঠেছে। পাকিস্তান বলেছে তারা কাশ্মীরে কোনো হামলা করেনি, তারা জম্মুকে নিশানা করেছে এবং অন্যান্য শহর। ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার বলেছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাকিস্তানের হামলা নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএসপুরা, আরিনা সংলগ্ন এলাকা। ইতিমধ্যে যেটা জম্মুর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবরে বলা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 2টি পাকিস্তানি ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে, অর্থাৎ একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাকআউট অর্থাৎ আলো নিভিয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাব হুশিয়ারপুরের ডেপুটি কমিশনার বলেছেন যে ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। তার মানে পাঞ্জাব, জম্মু কাশ্মীর বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে আছে। রীতিমতো আতঙ্ক এবং ত্রাস নেমে এসছে ভারতের ওই অংশে। প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাকআউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাকআউট করে রেখেছে। তার মানে অনেকগুলো শহর ব্ল্যাকআউট করে রেখেছে। তারা বুঝতে পারছে না যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা যেগুলি চলছে সেগুলি ঠিক কোন কোন প্রান্তে তারা হামলা চালাবে। এর আগে ভারত অভিযোগ করেছিল যে পাকিস্তান তাদের সামরিক স্থাপনাগুলো নিশানা করেছে। তার ক্ষেত্রে তারা আবার ব্যাখ্যা দিয়েছে যে পাকিস্তানের হামলার ক্ষেত্রে তারা সন্ত্রাসী আস্তানাগুলো ব্যবহার করেছে, কিন্তু দেখা গেছে যে 6টি যে লক্ষ্যবস্তুতে হামলা করেছে তার মধ্যে 4টি হচ্ছে মসজিদ। সুতরাং এবং সাধারণ মানুষই মারা গেছে প্রায় 30-32 জন। এবং এখন তাদের অভিযোগ হলো যে তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেনি, কিন্তু পাকিস্তান তাদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণ করেছে। ইতিমধ্যে প্রথম দিনই যে পাল্টা জবাব দিয়েছে মঙ্গলবার মধ্যরাতে, সেখানে একটি ব্রিগেড নিঃশেষ করেছে, অনেকগুলো চৌকি ধ্বংস হয়েছে, একজন ভারতীয় সৈন্য সহ মোট 15 জন নিহত হয়েছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে 25টি ড্রোন, ভারতীয় ড্রোন লাহোর সহ বিভিন্ন সামরিক স্থাপনায় যে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছে সেগুলি ধ্বংস করেছে। মোট কথা মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ভারত। তার জবাব দিতে শুরু করেছে এবং হয়তো আগামীকালকে পুরোপুরি পরিষ্কার হবে যে এই হামলার মানে বিস্তৃতি কতটুকু ছিল এবং ক্ষয়ক্ষতি কি হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।